experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। তারপর দুই বন্ধুর গৃহ আলো করে দুই পুত্র সন্তান হলো, মিলিয়ে নাম রাখা হলো আজমাইন আর শাহজাইন। তারা যখন বালক বয়সে পদার্পণ করলো, তাদের মাঝেও বেশ ভাব হয়ে গেছে। ততদিনে দুজন দুজনকে কাছের বন্ধু মেনে নিয়েছে। তাদের আব্বাদের সাথে তারাও শিকারে যাওয়া শুরু করলো। জাইন ওর আব্বাকে চাচা বলে ডাকতো। আব্বা ওকে নিজের পুত্রর মতোই সোহাগ করেছে সব সময়। হঠাৎ এক নির্মম দিন এলো ওদের জীবনে। শিকারে গিয়েছিল ওরা চারজন, আব্বাদের পেছনে ছিল ওরা দুজন। হুট করে এক আজব ধরনের অজানা পশু আক্রমণ করে বসে জাইনকে। সেদিন জাইন বাঁচাতে গিয়েও সেই পশুর কামড় খায় ওর আব্বা। তারপর যদিও মহলে ফিরে এসেছিল ওরা, কিন্তু সেদিনের পর থেকে সব এলোমেলো হয়ে গিয়েছিল। অদ্ভুত অসুখ করলো ওর আব্বাজানের। সেই অসুখের বশীভূত হয়ে ওর সাহসী বীর আব্বাজান পর পর কয়েকজন সৈনিককে হত্যা করে ফেলল। সৈনিক প্রধান থেকে হয়ে গেল খুনি। হায় নিয়তি! হুঁশ হারিয়ে তাদের শরীর খুবলে রক্ত পান করলো, যার শাস্তি স্বরূপ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। হুট করে হারিয়ে গেল ওর আব্বা। সকলে বলল, এমন কুখ্যাত অপরাধীকে নাকি গোপনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এসবের কারণে ওর ছোট্ট মস্তিষ্কে প্রভাব পড়ল, শয়তান বাসা বাঁধল। আব্বার মৃত্যুর কারণ হিসেবেও সব সময় শাহজাইনকে দায়ী করে এসেছে, কেননা সেদিন ওকে না বাঁচাতে গেলে এমন কিছুই হতো না। তারপর আব্বার মৃত্যুর পর সুলতান শাহজিল হলো ওর দ্বিতীয় শত্রু। এই সাম্রাজ্য ধ্বংস করাটাই ওর একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো। মহল ছেড়েও পালিয়ে চলে গেল নিজ সাম্রাজ্যে, দক্ষিণী সাম্রাজ্যে। ওর একাকী অনাথ জীবনের কষ্টে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল ওর বালক মন। সেই প্রতিশোধের নেশায় কি না করেছে ও, কত কত অপরাধ করেছে। সেই আব্বাজানকে আজ সুলতান শাহজিল নিজেই হাত ধরে নিয়ে এলো। সুলতান শাহজিল মারেনি তার আব্বাকে, বাঁচিয়ে রেখেছিল সকলের অগোচরে। সুতরাং ওর সমস্ত প্রতিশোধ বৃথা, মিথ্যে, অযথা ছিল। ঘোর অন্যায় করেছে ও। কেউ জানতে চাইলে কি বলবে ও? যে মানুষটা বেঁচে আছে তার মৃত্যুর প্রতিশোধও নিয়েছে। ছি! শত্রু কে? কার এত বড় সাহস? আব্বাজানের প্রশ্নে চোখ খেচে বন্ধ করে রইল মাহতাব। নিজের মৃত্যু ছাড়া আর কোনো পথ দেখছে না। সুলতান নীরব রইল। সে জানে না আজকের এই আজমাইন মাহতাবই ওর বালক বয়সের বন্ধু মাইন। তবু কেন যেন বলতে পারলো না তার অপরাধের হিসেব। অথচ দাঁড়িয়ে দাঁড়ানো সৈনিকেরা নির্দ্বিধায় দেখিয়ে দিল মাহতাবকে। মাহতাব টের পেল আব্বাজান ওর দিকেই এগিয়ে আসছে। এখন তোর জাপটে জড়িয়ে ধরার কথা নিজের আব্বাকে, অথচ ঠাঁই বসে রইল চোখ খিচে। নিজের করা অপরাধ, হিংস্রতা ওকে দমিয়ে রাখলো, উঠতে দিল না, চোখ মেলাতে দিল না আব্বাজানের সাথে। কেউ যেন পাহাড় চাপিয়ে দিয়েছে ওর ওপর। হঠাৎই সজোরে থাপ্পড় খেয়ে হেলে পড়ল মাহতাব। অবাক ছলে ছলে চোখে ফিরে তাকালো আব্বাজানের দিকে। লোকটা রাগী চোখে চেয়ে আছে। সে কি এখনো জানে না এই শত্রুই তার একমাত্র পুত্র আজমাইন? নিজের পিতা চিনছে না? এই দুর্ভাগা জীবন কেন পেয়েছিল মাহতাব, যেখানে নিজের ভালোবাসাকে অন্যের স্ত্রী হতে দেখা যায়, তাকে বিধবা হতে দেখা যায়, নিজেকে অনাথ ভাবা যায়, পিতৃহীন থাকতে হয়, অপরাধ, হিংস্রতা, শেষমেশ নিজের ভালোবাসাকে নিজ হাতে বিষ দেওয়া, প্রিয় মানুষের লাশ বুকে তোলা, বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা, মিথ্যা প্রতিশোধের নেশায় নিজের পুরো জীবন নষ্ট করে দেওয়া। এই কি জীবন? হ্যাঁ, এটাই তো মাহতাবের অভাগা জীবন। লোকটা রাগান্বিত স্বরে বলল, তুমি আঘাত করেছো? তোমার কোলে এই মেয়েটা কে? একেও তুমি আঘাত করেছো? তুমি শত্রু হলে তোমার শরীরে রাজকীয় পোশাক কেন? বলতে বলতে ঝুঁকে এসে জাইনাবের শ্বাস প্রশ্বাস পরখ করলো, আঁতকে উঠল। মেয়েটা মৃত, মেরে ফেলেছো তুমি ওকে? বড় মায়া নিয়ে জাইনাবের দিকে চাইলো মাহতাব। অসীম শোক সেই চাহনিতে। নিথর মুখটার দিকে চেয়ে কি যে হলো ওর। বুকে রাখা পাথর আরও ভারী হলো বুঝি। ঠোঁট কামড়ে কান্না আটকালো। মৃতদেহটা আরও শক্ত করে ধরল নিজের সাথে। ছলো ছলো চোখে আব্বাজানের দিকে চেয়ে ওপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হ্যাঁ,
সেই মেরেছে। লোকটা হতভম্ব হলো। কি, তুমি মেরেছো? আবার নিজেই স্বীকার করছো? লজ্জা নেই তোমার? আর পারল না মাহতাব। জার্নাবের মৃতদেহ বুকে চাপটে চিৎকার করে কেঁদে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি আমার ভালোবাসাকে, আমার জুই। তুমি জানো, ও আমায় ভালোবাসেনি, ঘৃণা করেছে আমাকে, শাস্তি দিয়েছে, চরম শাস্তি। চার দেয়াল বারবার শতবার প্রতিধ্বনিত হলো। আমি মেরেছি আমার ভালোবাসাকে। অথচ ওর আব্বাজান আটকে গেল একটা কথাতেই, আমার জুই। সচেতন দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো মৃতদেহটা। না, দেখে বোঝার উপায় নেই এটাই সেই ছোট্ট জার্নাব কিনা। এ তো পূর্ণাঙ্গ এক নারী, ছোট্ট সেই জার্নাব, যাকে তার আজমাইন বড় আদর করে জুই ডাকতো, গলা ফাটিয়ে বলতো, বড় হয়ে আমি আমার জুইকে বিয়ে করব, তুই মানবা না আব্বাজান? লোকটা বিড়বিড়িয়ে ভীত স্বরে শুধালো, জার্নাব? না না, আমার জুইও। তুমি দেখো আব্বা, ও আমারই জুই। অভিমান করে ঘুমিয়ে গেছে। এখন যদি আমি ওকে বিয়ে করি, তুমি মানবে না আব্বাজান? আর তো চোখে তাকালো লোকটা। আব্বাজান, কর্ণগহ্বর ঝলসে যায় সেই ডাকে। এ কি তার আজমাইন? আজমাইন নাকি শত্রু? কোন পদবি দেওয়া উচিত? মস্তিষ্কে খেলল না। কালকুঠুরিতে এত বছর থেকে মস্তিষ্ক ক্ষয়ে গেছে বোধহয়। প্রকৃতিও কি নিষ্ঠুর খেলা খেলল তখন? পিতা পুত্রের মধুর মিলন মেলাকে তিক্ত বিষ করে তুলল। শোক কাহাজারিতে ভরা এই মিলন কি কেউ চেয়েছিল ওরা? কেউ চায়নি। এ যে নিয়তির দেওয়া উপহার। সে সময় চতুর্দিক আরও একবার স্তব্ধ শোকাহত করে উচ্চস্বরে অট্টহাসিতে ফেটে পড়ল মাহতাব। মৃতদেহ বুকে জাপটে হাসছে সে। হেসে ফেটে পড়ছে। এ হাসিতে নেই কোনো প্রাণ, নেই উচ্ছ্বাস, আছে কেবল বেদনা আর বিরহ। অধিক শোক বুঝি সইল না মাহতাবের। জার্নাবের দিকে চেয়ে আবারও মুচকি মুচকি হাসছ। কখনো লজ্জায় রেঙে উঠছে। সকলে বিস্ফোরিত চোখে দেখে যায় ওর উদ্ভট আচরণ। সাহসী বীরের এই পাগলাটে আচরণে নির্বিকার হতভম্ব ওরা। মাহতাব উচ্ছ্বাসিত কণ্ঠে আবারও বলল, আমি ওরেই বিয়ে করব, তুমি মানবে না? আমি জানি তুমি মানবে। তুমি তো আমার জুইকে ভালোবাসো, তাই না আব্বাজান? বলো, বাসো না? নিজের বোধ শক্তিকে খুইয়ে বসেছে ছেলেটা। চোখে মুখে কোথাও আর নেই সেই দৃঢ়তা, সেই প্রতিহিংসা। ওর এই উন্মাদনা সকলের মনে ভয় সৃষ্টি করলো। নিজ পুত্রকে এত বছর পর এভাবে দেখে বেসামাল হয়ে পিছিয়ে গেল লোকটা। হুঁশ হারাবে যেন এখনই। মাহতাবের ভঙ্গিমা তখনও পাগলাটে উদ্ভ্রান্ত। উদ্ভট ভঙ্গিমায় জার্নাবের মাথায় হাত বুলাচ্ছে। বিড়বিড়িয়ে কিছু আওড়াচ্ছে। সুদর্শন শক্তিশালী যুবক এক পলকেই যেন উন্মাদ হয়ে গেছে। তার এই উন্মাদনা কি ভালোবাসার অকাল মৃত্যুতে, নাকি নিজ হাতে ভালোবাসাকে হত্যা করার অনুতাপে, নাকি অনুশোচনা তার ঘটানো অজাত সব অপরাধের কারণে অনুতপ্ত? ও আফসোস, বড্ড দেরি হয়ে গেছে। কোথায় তোমার ভালোবাসা বীর? কোথায় তোমার সততা, তোমার আপনজন? বদ্ধ উন্মাদের আবার কেউ থাকে নাকি? হ্যাঁ, তো এত শোক আর ধাক্কা নিতে পারলো না, তবে কেমন অপরাধী তুমি। তুমি মানবে আব্বাজান? বলো, মানবে না? তুমি বললেই মানবে। কথা বলো। দেখো আব্বাজান, তোমার কথা শুনতে চায়, তোমার উত্তর জানতে চায়। তুমি তো আমাকে বিয়ে করতে চাও, বলো আব্বাকে। তুমি তো আমাকে ভালোবাসো জুই, আমাকে চাও না তুমি? হায় অভাগা, বড় নির্মম সেই দৃশ্যপট। গতানুগতিক ধারায় ঠিকই বর্ষ পেরিয়ে যায়। বদলায় মানুষ, বদলায় সম্পর্ক, রয়ে যায় নিয়তির বিচার। ক্রমেই তা নির্মম হতে থাকে। বর্ষ পেরিয়ে গেলেও সাম্রাজ্যকে আজও সুখবর দিতে পারেনি বেগম। প্রবল আঘাতে গর্ভধারণের ক্ষমতা হারিয়েছিল সে সময় এ কথা বেগমের অজানা থাকলেও ধীরে ধীরে ঠিকই উপলব্ধি করতে পেরেছে সকলে। বর্ষ পেরোলেও জার্নাবের মৃত্যু শোক কাটিয়ে ওঠেনি মহল। বীরের করুণ পরিণতি ভোলার নয়। কালকুঠুরির কয়েদি আবারও নিজেকে বন্ধ করে নিয়েছে অন্ধকার কুঠুরিতে।
সাম্রাজ্যকে উত্তরাধিকার না দিতে পেরে ক্ষয়ে যায় বেগমের দৃঢ়তা। তিক্ত হয় ওয়াসিফা সুলতানের ব্যবহার। অপরদিকে দীর্ঘ প্রশিক্ষণ শেষ করে আজ সাম্রাজ্যে ফিরে এসেছে দুই শেহজাদি। দীর্ঘদিন পর নিজ সন্তানকে বুকে টানার আশায় ছটফট করছে বেগম। নিজ হাতে পায়েস রান্না করে রন্ধনশালা থেকে বেরোতে ওয়াসিফা সুলতানকে গম্ভীর মুখে এগিয়ে আসতে দেখা যায়। দাঁড়িয়ে পড়ল বেগম, শুধালো, কিছু বলবেন আম্মা? আমার কামরায় এসো, কথা আছে। ওয়াসিফা সুলতানের কাট কাট কণ্ঠে বিচলিত হলো বেগম। তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর আপ্রাণ চেষ্টা করল। শান্ত ভঙ্গিমায় বলল, চলুন। কামরায় পৌঁছাতেই বাইরে থেকে দ্বার আটকে দিল সৈনিক। ওয়াসিফা সুলতান রাজকীয় কেদারায় বসে ক্ষুব্ধ অথচ নিস্তেজ দৃষ্টিতে চেয়ে রইল বেগমের দিকে। বসার আদেশ পেয়েও বসল না বেগম। উদ্বিগ্ন গলায় বলল, কি কথা আম্মা? দয়া করে এই আলোচনা দ্রুত শেষ করুন। এতগুলো দিন নিজের সন্তানকে দেখি না, আজ তোফাকে এক নজর দেখার উত্তেজনা কিছুতে সংবরণ করতে পারছি না। থামো। সন্তান? কিসের সন্তান? সেই তো এক কন্যা জন্ম দিয়ে বসে আছো। সাম্রাজ্যকে উত্তরাধিকার দিতে পারছো না। কেমন সাম্রাজ্ঞী তুমি? পরবর্তী সুলতান ছাড়া এই বিশাল সাম্রাজ্য চলবে কি করে? বেগমের মাথার জলজলে মহামূল্যবান তাজের সেই দাপট যেন ফিকে পড়ে গেছে। এত তিক্ত কথাও কি অবলীলায় সয়ে যায় বেগম? দুই বোনের আকস্মাৎ অকাল মৃত্যু, নিজের গর্ভধারণে অক্ষমতা কি তবে বিলীন করলো তার দৃঢ়তা, তার কঠোরতা? কোথায় হারিয়েছে সেই শক্ত মনোবল? বিস্মিত তার দৃষ্টি। তোফা তো আছে আম্মা, আপনি চিন্তা করবেন না। সঠিক শিক্ষা আর প্রশিক্ষণ পেলে আমার কন্যাই একদিন এই সাম্রাজ্যের হাল ধরবে। কন্যা ধরবে সাম্রাজ্যের হাল? হ্যাঁ। অনন্তকাল ধরে এই সাম্রাজ্যের শাসক হয়ে এসেছে শাহজাদারা, আর তুমি কি না নিজের অক্ষমতা আড়াল করতে কন্যাকে সাম্রাজ্যের ভার দেবে? এতে দোষের কিছু নেই। জ্ঞানের কথা আমি শুনতে চাই না এলিজা। আমার শাহজাহান যেখানে শত্রুর খোঁজ করতে ব্যর্থ, সেখানে তোমার কন্যা কিভাবে এই সাম্রাজ্য পরিচালনা করবে? আপনি কি চান আম্মা, খুলে বলুন। বেগমের দিকে চেয়ে কয়েক পল নীরব রইল ওয়াসিফা সুলতান। বেগমের এহেন কোমলতায় যেন সাহস পেল সে। বড় করে শ্বাস নিয়ে পুনরায় গম্ভীর স্বরে বলল, সাম্রাজ্য একজন উত্তরাধিকার চায়, পরবর্তী সুলতান চায়, যা তুমি কখনোই দিতে পারবে না। সেই হুঁশ আছে তোমার? অবাক হয়ে কেবল চেয়েই থাকলো বেগম। বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না হয়তো। কী বা বলবে? কথা তো ঠিকই বলেছে ওয়াসিফা সুলতান। সে মেনে নেয় নিজের অক্ষমতা। এই সাম্রাজ্যের সাম্রাজ্ঞী হিসেবে তোমার গুরু দায়িত্ব রয়েছে। তোমার উচিত সাম্রাজ্যের ভালো মন্দের খেয়াল রাখা, সাম্রাজ্যের ভবিষ্যৎ নিশ্চিত করার। আমি আমার দায়িত্ব পালনের সর্বদাই চেষ্টা করে গেছি। ভ্রু কুচকে চাইল ওয়াসিফা সুলতান। বেগমের হাবভাব বোঝার চেষ্টা করেও লাভ হলো না। আজকাল সে প্রয়োজন ছাড়া কথাও বলে না। দৃষ্টিতে সেই একরোখা ভাব হাওয়ায় উবে গেছে যেন। বেগমের কণ্ঠে আজকাল আর তেজ দেখা যায় না। আমি শাহজাহানের জন্য পাত্রী নির্বাচন করেছি। চমকালো বেগম। পাত্রী? হ্যাঁ, শাহজাহানের আবার বিবাহ দেওয়া ছাড়া আর কোনো উপায় কি আছে? পারবে তুমি সাম্রাজ্যকে একজন শাহজাদা দিতে? মস্তক নুইয়ে নিল বেগম। সুলতান আবারও বিবাহ করবে? এমন সর্বনাশা বাক্য যেন ঝলসে দেয় ওর কর্ণগহ্বর। বিচলিত হয়ে বলল, কিন্তু আম্মা। আশা করি তুমি সম্মতি প্রদান করবে। তুমি বুদ্ধিমতী এলিজা, পরিস্থিতি উপলব্ধি করো। নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যেও না আবেগের বশে। বেগমের ছলো ছলো নয়ন স্থির মেঝেতে। ওয়াসিফা সুলতান উপলব্ধি করলো ওই নয়নের অসহায়ত্ব। তবু কঠোর থাকলো। সে তো অন্যায় কিছু করছে না। সুলতানদের একাধিক বিবাহ খুবই স্বাভাবিক। আমি তোমার থেকে হ্যাঁ শুনতে চাই এলিজা। শাহজাহানকে ইতিমধ্যে অবগত করা হয়েছে এ ব্যাপারে। এখন শুধু তোমার সম্মতির অপেক্ষা।
নিজের দায়িত্ব খাতিরে হলেও শাহজাহানকে তুমি রাজি করাবে। এছাড়া আর কোনো উপায় নেই তোমার নিকট। ব্যাস, আলোচনা এতটুকুই, অথচ ভেঙে চুরমার হয়েছে কারো হৃদয়, কোমল মন। রামায়ণ সাম্রাজ্যের বিশাল কবরস্থানের এক কোণে একটি নতুন কবর। ঠিক নতুন নয়, বর্ষ পেরিয়ে পুরাতন হয়েছে তার ইট পাথর। কবরটার মাথার দিকে গুটি কতক রজনীগন্ধার গাছ। গাছের গোড়াগুলো সামান্য ভেজা, যেন কিছুক্ষণ আগেই পানি পেয়েছে তারা। রাজমহলের মানুষগুলোর কবরস্থানে সব সময় পাথর খোদাই করে তার পরিচয় লেখা থাকে। তেমনি এই কবরের পাথর খোদাই করেও বড় বড় অক্ষরে লেখা আছে পবিত্র। কিছু সময়ের ব্যবধানে ফটক পেরিয়ে ভেতরে আসে বেগম। বিগত 1 বছরে রোজ একবার করে এখানে আসে সে। সময় কাটায় কবরের পাশটাতে। সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখে নিয়ে সরাসরি কবরটার দিকে এগিয়ে যায়। সালাম প্রদান করে, কিছুক্ষণ দোয়া দরুদ আওড়ালো বিড়বিড়িয়ে। রোজকার ন্যায় আজও তার সুশ্রী মুখ বেয়ে শোকের অশ্রু গড়িয়ে পড়ল। মিনমিনে স্বরে ডাকলো, বুবু, আমার বুবু। অতঃপর আবারও চোখ বন্ধ করে দুহাত তুলল প্রার্থনার আশায়। সব শেষে যখন উঠে দাঁড়ালো তখনও যেন মায়ার টান ত্যাগ করতে পারল না। 1টা বছর এই শোক সে ধারণ করেছে নিজের মাঝে। না জানি আরও কত যুগ, কতকাল এই শোক লালন করতে হবে তাকে। হয়তো পুরো জীবনটাই কেটে যাবে বুবুর অনুপস্থিতি অনুভব করে। সে পুনরায় পেছনে ফিরে ভেজা কণ্ঠে আওড়ায়, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুক। তুমি ভালো থাকো বুবু, খুব ভালো থাকো। তখনই কারো প্রবল ধাক্কায় বেগম ছিটকে পড়ল মাটিতে। ময়লা পড়ল তার রাজকীয় পোশাকে। ব্যথাও পেল খানিকটা, অথচ সে বিচলিত হলো না, যেন বহুদিন পূর্বেই অভ্যস্ত হয়ে গেছে এই ধাক্কায়। শান্ত ভঙ্গিতে ফিরে তাকালে নজরে আসে একজন পুরুষ। সুস্থ সবল পুরুষ নয়, মানসিক বিকারগ্রস্ত, বদ্ধ উন্মাদ সে। বড় বড় উস্কো খুস্কো চুল, ছেঁড়া ময়লা পোশাক, বড় বড় নোংরা নখ, কি বিশ্রী দেখাচ্ছে। পরিচিত সুন্দর মুখখানা তো কবেই হারিয়ে গেছে। সকলে তাকে পাগল নামে সম্বোধন করলেও বেগম করল না, বলল, মাহতাব। মাথা চুলকে চোখ পিটপিট করে কেবলই চেয়ে থাকে সেই উন্মাদ, যেন মাহতাব নামের সাথে তার কখনো পরিচয়ই হয়নি। সে তো পাগল, সবাই বলে পাগল সে। এই মেয়েটা কত বোকা, প্রতিদিন শুধু উল্টাপাল্টা কথা বলে। পাগলটা রাগান্বিত কণ্ঠে হুঙ্কার ছাড়ল, কেন এসেছিলি? আমার ঝুয়ের কাছে কেন আসিস তুই? যা, চলে যা। কেমন আছো মাহতাব? পাগলটার এবার ভীষণ রাগ হলো। সে কি করে খারাপ থাকবে? জুয়ের সাথে সব সময় ভালো থাকে সে, তাও এই মেয়েটা রোজ এসব আজগুবি কথা জিজ্ঞেস করে। পিছিয়ে যেতে যেতে পুনরায় বলল, যা যা, দূর হয়ে যা। আমার কথা শোনো, তুমি পাগল নও। 1 বছর হয়ে গেছে, এবার তো অন্তত মেনে নাও। বুবু বুবু মৃত, সে আর কখনো ফিরে আসবে না। তুমি কেন রাত দিন এই কবরস্থানে পড়ে থাকো বলবে? আর কতদিন এভাবে এখানে অপেক্ষা করবে, তাও আবার একজন মৃত মানুষের জন্য? এখন তো বন্ধ করো এই উন্মাদনা। বলতে বলতে মাহতাবের দিকে খানিকটা এগিয়ে আসলো বেগম। উন্মাদ মাহতাব বুঝলই না সেই কথার অর্থ, উল্টো রেগে মেগে ছুটে এসে ধাক্কা দিয়ে বসলো বেগমকে। পুনরায় বেগম পড়ে যাবার পূর্বেই একজোড়া বলিষ্ঠ হাত জড়িয়ে নিল তাকে। বিচলিত হয়ে আওড়ায়, এলি, সুলতান, আপনি বোঝান না ওকে। উদ্বিগ্ন বেগমের দিকে অপলক চেয়ে থাকলো সুলতান। বলল, শান্ত হও এলি। মাহতাব যেন সুলতানকে দেখে আরো বিরক্ত হলো। খ্যাপাটে ভঙ্গিমায় 2 হাতে নিজের উস্কো খুস্কো চুল সজোরে টেনে ধরল। লাল চোখ জোড়াতে অজস্র ক্ষোভ উপচে পড়ল। এই লোকটাকে একদম পছন্দ করে না ও, তবুও এই লোকটা রোজ আসে, বারবার আসে। কি অসহ্য! পেছাতে পেছাতে হুট করে সামনের দিকে ছুটে আসলো। সুলতানের বাহু খামচে ধরে পোশাক কুঁচকে দিল, চিৎকার করে বলল, খাবো না, আমি খাবো না। তুই আবার এসেছিস? কেন এসেছিস? তোর আনা খাবার আমি কখনই খাবো না। চলে যা তোরা। এটা আমার আর আমার জুয়ের গৃহ।
নিস্তেজ ভঙ্গিতে কেবল দাঁড়িয়ে রইল সুলতান। কি নিষ্প্রাণ সেই চোখের চাহনি, সীমাহীন অসহায়ত্ব। বেগম যখন জারনাবের কবর দেখতে আসে তখন সুলতানও আসে এই কবরস্থানে। থলেতে খাবার পরে এই বিশাল সাম্রাজ্যের সুলতান তার নিজ হাতে বহন করে বয়ে আনে একজন পাগলের জন্য, এই উন্মাদের ক্ষুধা নিবারণের আশায়। তবু পাগলের কি রাগ, কি অভিমান! সে খায় না সুলতানের দেওয়া খাবার, ছুঁড়ে ফেলে দেয়। তবুও পরের দিন আবারও খাবার আনে সুলতান। ঢোক গেল সুলতান, ব্যথা নেমে যায় যেন গলা বেয়ে। ধরা গলায় আওড়ালো, আমি খাবার আনিনি, আমার বেগমকে নিতে এসেছিলাম। আনিসনি? সরল গলায় শুধালো মাহতাব। মুখটা হঠাৎই কেমন মলিন হয়ে এলো। খুব ক্ষুধা লেগেছে ওর। রোজ তো এই লোকটা খাবার এনে দেয়। লোকটা চলে গেলে ওগুলো কুড়িয়ে এনে জুয়ের সাথে সেই খাবার খায় ও। আজ আনেনি, খাবে কি ওরা? তুমি জানো আমি রোজ রোজ কেন তোমার জন্য খাবার নিয়ে আসি? উহু, না। আমার মতো পাগল তুই, তাই আনিস। অট্ট হাসিতে ফেটে পড়লো মাহতাব। খুব হাসি পাচ্ছে ওর, ভীষণ মজা লাগছে। এই লোকটাও পাগল ওর মতো। আবার বন্ধুরূপী চিরশত্রুকে দেখতে আসি এক নজর। সুলতানের সম্মোহনী কণ্ঠে না চাইতেও হাসি বন্ধ হয়ে আসে মাহতাবের। অবুঝ মাহতাব কি যে বুঝলো। অবাক দৃষ্টিতে অপলক চেয়ে ভাবুক স্বরে বলে উঠল, চিরশত্রু? চিরশত্রু আমি? কিন্তু আমি তো পাগল, তুই জানিস না? পাগল নও, প্রেমিক তুমি। নিখুঁত অপরাধীর সাথে সাথে একজন খাঁটি প্রেমিক হয়েছিলে তুমি। মাহতাবের এই উন্মাদনা দু চোখে সয় না আর। তাই তো দ্রুত বেগমকে টেনে নিয়ে কবরস্থান ত্যাগ করলো সুলতান। বেগম তার হাতের বাঁধন থেকে ছুটতে চাইলেও শক্ত করে ধরে রাখলো সুলতান। গাছের আড়ালে রাখা খাবারের থলেখানা নিয়ে এসে ফটকের ভেতর দিয়ে আসলো। কিছুক্ষণ অদূরে জারনাবের কবরের পাশে বসা উন্মাদকে দু চোখ ভরে দেখে নিয়ে চলে গেল হনহনিয়ে। সে জানে মাহতাব কিছুক্ষণ পরেই খাবে, না খেলে বাঁচবে কি করে? ক্ষুধার জ্বালা যে বড় জ্বালা। সবাই বলে শত্রুকে খাবার দিতে নেই, হয়তো নেই, তবে বন্ধুকে তো দেওয়া যায়। বন্ধুত্বের টান কি মুছে ফেলা যায় শত্রুর নির্মমতায়? খাবার দেখে খুশিতে আত্মহারা হলো মাহতাব। থলে নিয়ে দৌড়ে কবরের দিকে ছুটে গেল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, জুই, আমার জুই, খাবা না তুমি? আসলো না জুই, খাবারও খেলো না, এমনকি অপর পাশ থেকে কোনো উত্তরও আসলো না। ক্ষুধার্ত মাহতাব যখন হাপুস হুপুস করে খাবার খাচ্ছে তখনই যেন অদূরে কারোর অবয়ব দেখল। আতরের সুঘ্রাণে ভরে উঠল কবরস্থান। হ্যাঁ, এই ঘ্রাণ তো জারনাবের হিজাবেই পাওয়া যেত। এই ঘ্রাণ চেনেও। হয়তো এটা ওর ভ্রম, চোখের কল্পনা, তবুও যেন শুনতে পেল সে সরল কণ্ঠ। আসমাইন, হক চকিয়ে উঠল মাহতাব। পাগলের মতো এদিক ওদিক চেয়ে ডাকলো, জুই, আমার সামনে এসো, এসো। তাইবি কণ্ঠে আবারও যেন উচ্চারিত হলো, আমাকে বিদায় দাও, ছেড়ে দাও সমস্ত মায়া, ভুলে যাও তোমার ভালোবাসা। তুমি কই যাবা? আসো, আমার সামনে আসো। অবস্থানে চতুর্দিক ছোটাছুটি করছে মাহতাব। খোঁজ করছে ওর কাঙ্ক্ষিত মানুষটার। তুমি বিদায় না দিলে কিভাবে যাই আমি? যাবো না, কোথাও যাবো না, তুমি আমার সাথে থাকবা। বলো, থাকবা না? কিন্তু সমস্ত বাক্য মিথ্যা করে আবারও মিলিয়ে গেল সেই অবয়ব। মাহতাবের থেকে বিদায় না নিয়েই হারিয়ে যায় আতরের কড়া সুঘ্রাণ। না, কোথাও নেই ওর কাঙ্ক্ষিত মানুষটা। আজও শব্দহীন কান্নায় মুষড়ে পড়ে মাহতাব। মাটিতে বসে ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে আওড়ালো, তুমি আজকে ভালোবাসলেই না জুই, বারবার শুধু চলেই গেলে, ফির আর এলেন একটা বারের জন্য। ফটকের ওপার থেকে একজোড়া স্তব্ধ দৃষ্টি দেখে যায় সমস্ত ঘটনা। শেহজাদি তানহা মাত্রই সাম্রাজ্যে এসে পৌঁছেছে। মহলে না গিয়ে সোজা এখানে এসেছেও। প্রশিক্ষণে থাকা অবস্থাতেই পত্র পেয়েছিল সে, যেখানে বেশ স্পষ্ট ভাষাতে লেখা ছিল, সৈনিক প্রধান আজমাইন মাতাবি হল রামান সাম্রাজ্যের গুপ্ত শত্রু। বহু পূর্বেই ভালোবাসার দাবি ছেড়ে দিল ও দু চোখ ছলছল করে ওঠে মাহতাবের এই উন্মাদনায়। কাতর কণ্ঠে বলল, সৈনিক প্রধান,
আমি তো কবেই আপনার দাবি ছেড়ে দিয়েছিলাম, তবু কেন এত কষ্ট পাচ্ছি বলুন তো আপনি? শাহ নদীর চর দিয়ে হেঁটে যাচ্ছে সুলতান আর বেগম। সুলতানের হাতটা শক্ত করে ধরে আছে বেগমের হাতটা। অপরূপ সেই দৃশ্য। সুলতান জোরপূর্বক টেনে এনেছে বেগমকে। কেন, কী কারণে তা জানা নেই বেগমের। হুট করেই সুলতানের এই সিদ্ধান্ত। বেগম কিছুক্ষণ চুপ থাকার পর বিরক্ত কণ্ঠে বলে উঠল, আমরা কোথায় যাচ্ছি সুলতান? চলে যাচ্ছে এই সাম্রাজ্য ছেড়ে অনেক দূরে। সামনে দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে আওড়ায় সুলতান। চকিতে ফিরল বেগম, বিস্মিত হয়ে শুধালো, মানে? থামলো সুলতান, ভ্রুকুচকে তাকালো বেগমের মুখের দিকে, মাথাটা সামান্য ঝুঁকিয়ে এনে বলল, কেন? তুমি থাকতে চাও এই সাম্রাজ্যে আমার বিবাহ দেখার জন্য, সুলতান শাহজাইনের দ্বিতীয় বেগম দেখার জন্য? অবশ্য তুমি চাইলে আমি তৃতীয়, এমনকি চতুর্থ বেগমও দেখাতে পারি তোমাকে, দেখবে? শেষের কথাগুলো চিবিয়ে চিবিয়ে বলল, যেন অনেক সময় ধরে নিজের রাগ সংবরণ করে আছে সে। রাগে চোখজোড়া লাল হয়ে উঠেছে, চোয়ালদায় কাঁপছে থরথরিয়ে। আম্মা তাকে জানিয়েছে এলিজার সম্মতি আছে তার এই বিবাহে। এ কথা শুনতেই রেগে মেগে মহল ছেড়ে বেরিয়ে এসেছিল সুলতান। এতক্ষণে হয়তো আম্মা তার খোঁজ করা শুরু করে দিয়েছে। বেগম নিশ্চুপ নীরব, উত্তর দেওয়ার প্রয়াস নেই তার মাঝে। কয়েক পা পিছিয়ে দূরত্ব সৃষ্টি করতে গটগট পায়ে তেড়ে আসলো সুলতান। শক্ত হাতে বেগমের বাহু চেপে ধরে টেনে আনলো খুব কাছে। চোখে চোখ রেখে হুঙ্কার ছেড়ে বলল, কিভাবে এই বিবাহে তুমি সম্মতি দিয়েছো এলি? কোন সাহসে সম্মতি দিয়েছো বলো? নিস্তেজ ভঙ্গিতে কেবলই চেয়ে থাকলো বেগম। উত্তর না পেয়ে ক্ষুব্ধ হয় সুলতান। আক্রোশে ফেটে পড়ল যেন, চোয়ালদা শক্ত হলো। মৃদু চিৎকার করে উঠল, উত্তর দাও, চুপ করে আছো কেন? সম্মতি দিয়েছো তুমি? বাহুতে চাপ বৃদ্ধি পাওয়ায় নড়ে উঠল বেগম। মৃদু অথচ শান্ত কণ্ঠে বলল, ছাড়ুন, ব্যথা লাগছে। জবাব দাও, এই বিবাহে তুমি সম্মতি দিয়েছো, হ্যাঁ কি না? নিজেকে সংবরণ করা তাই হয়ে উঠল বেগমের পক্ষে। রুক্ষ দৃষ্টিতে তাকালো, রাগ উপচে পড়ল যেন। ক্রোধের বশীভূত হয়ে দৃষ্টি লাল হয়ে উঠল। আবারও তার চেহারাতে দেখা দিল সেই দৃঢ়তা, হারিয়ে যাওয়া কঠোরতা। শক্তি প্রয়োগ করে এক ঝটকায় ছাড়িয়ে নিল নিজেকে। সুলতানের চোখে দৃষ্টি রেখে কঠোর কণ্ঠে বলল, হ্যাঁ, সম্মতি দিয়েছি। কি করবেন আপনি? পরবর্তী সুলতান, একজন একজন উত্তরাধিকারের জন্য আর কতদিন অপেক্ষা করবে এই সাম্রাজ্য? আপনি বুঝতে পারছেন না? অক্ষম আমি। সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করা আপনার দায়িত্ব, তাই এই বিবাহই আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। হতবুদ্ধির ন্যায় চেয়ে আছে সুলতান। একরাশ বিস্ময় তার মুখখানাতে। অবাক হয়ে শুধালো, তুমি সত্যিই চাও আমি আবার বিবাহ করি? হ্যাঁ চাই, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। এই তোমার শেষ কথা? হ্যাঁ, শুনতে পাননি আপনি? এটাই আমার শেষ সিদ্ধান্ত। আপনি বিবাহ করে নিন, নিজের দায়িত্ব পালন করুন, সাম্রাজ্যের ভবিষ্যৎ নিশ্চিত করুন। দৃঢ় কণ্ঠ বেগমের। স্থির হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সুলতান। কয়েক পল তীক্ষ্ণ চোখে চেয়ে আচমকায় ঘাড় কাত করে অধর বাঁকালো। রহস্যময় হাসলো। বেগমের অদ্ভুত ঠেকলো সেই হাসি। বিস্ময় নিয়ে চেয়ে থাকলো। এই যদি হয় তোমার শেষ সিদ্ধান্ত, তবে আমার সিদ্ধান্তও শুনে নাও সম্রাজ্ঞী। এবার দৃঢ়তা হারালো বেগম। শূন্য হলো তার দৃষ্টি। তার কথাতে সুলতান কষ্ট পেল কি? এবার কি তবে চিরতরে হারাতে হবে সুলতানকে? এরই মাঝে বেগমের সমস্ত জল্পনা কল্পনা মিথ্যে করে ওর খুব কাছে এসে দাঁড়ালো সুলতান। শীতল অথচ অত্যন্ত কঠোর তার চোখ জোড়া। ভয়ে সামান্য পিছিয়ে গেল বেগম। অমনি এগিয়ে এসে সেই দূরত্ব মিটিয়ে দিল সুলতান। ক্রূর হেসে ফিসফিসিয়ে বলল, আপনার সাম্রাজ্যের খাতিরে আমি অনেক ত্যাগ করে ফেলেছি, আর সম্ভব নয় আমার দ্বারা। এবার সেটাই হবে যেটা আমি চাইব। কি বলতে চাচ্ছেন আপনি? মাননীয়া সম্রাজ্ঞী, আপনাকে এখন এই মুহূর্তে আজন্মকালের জন্য অপহরণ করা হচ্ছে। সুলতানের কথার অর্থ বুঝেই আকস্মাৎ ভয় ভুলে দৌড় লাগালো বেগম। উদ্দেশ্য ছুটে পালিয়ে যাওয়া। কয়েক কদম এগোতেই খপ করে ধরে ফেলল সুলতান। মেকি হেসে বেগমকে জাপটে ধরে কাঁধে তুলে নেয়।
বেগমের অগোচরেই মুচকি হাসল। এহেন কাজে বেগম যেন আহাম্মক বনে গেল। হতবম্ব ভঙ্গিমায় থম মেরে রইল কিছুক্ষণ, অতঃপর হুঁশ ফিরতেই নামার জন্য হাত পা ছুটতে আরম্ভ করলো। তাতে লাভ হলো না খুব একটা। সুলতান বড় বড় পা ফেলে নদীর তীরে ভিড়িয়ে রাখা বিশাল জাহাজে উঠে পড়ল বেগম সমেত। জাহাজ তীর ছেড়ে মাঝ নদীতে পৌঁছালে ছোটাছুটি বন্ধ করে শান্ত হয়ে যায় বেগম। নামিয়ে দিল সুলতান। তখনই পার থেকে ভেসে আসে একাধিক ঘোড়ার খুরের শব্দ। ওয়াসিফা সুলতান সৈন্য সমেত দাঁড়িয়ে আছে বিস্ফোরিত চোখে। চিৎকার করে ডাকলো, পাগলামো করো না শাহজাইন, ফিরে এসো বলছি। আম্মা, আপনার জুলুম থেকে রক্ষা পেতে ওই সুলতানের সিংহাসন আমি স্বেচ্ছায় সজ্ঞানে ত্যাগ করলাম। এবার আপনি কার বিবাহ দিয়ে সম্রাজ্ঞের ভবিষ্যৎ নিশ্চিত করবেন সেটা আগে ভাবতে থাকেন। আমি আর ফিরছি না এই সাম্রাজ্যে। ওয়াসিফা সুলতানের কটমট চাহনি আরও শক্ত হয়। অদূরে দেখা যায় বেগমের মেকি হাসি, রহস্যময় চাহনি। হাসি বজায় রেখে ওয়াসিফা সুলতানের চোখে চেয়ে বিড়বিড়ি আওড়ালো, এটা তো আমি আগেই ধারণা করেছিলাম আম্মা। শুধুই আপনি আমার মাথাটা ঝালাপালা করলেন। আমার সুলতান শুধুই আমার, তার ভাগ আমি কাউকে দেব না। এতে নির্মম, নিষ্ঠুর, স্বার্থপর এসব হতেও আমি প্রস্তুত। সুলতানকে কপাল কুঁচকে তাকিয়ে থাকতে দেখে গলা খাকারি দিয়ে কিঞ্চিত বিরক্ত স্বরে বলল, আবার কি? তোমার মতিগতি তো ভালো লাগছে না এলি। কাউকে অপহরণ করা হলে তাকে চিৎকার চেঁচামেচি করে সাহায্য চাইতে হয়, সেটাও জানো না? বেগম রাগান্বিত দৃষ্টিতে চাইতেই মুচকি হাসল সুলতান। বেগমের হিজাব টেনে টুনে ঠিক করে দিতে দিতে আদুরে স্বরে বলল, তোমার স্থান আমি কাউকে দিতে পারবো না এলি। তুমি আমার কাছে তেমনই মূল্যবান, যেমনই মূল্যবান হলে তাকে বুকে চিরে লুকিয়ে রাখা যায়। অজান্তেই অধর প্রসারিত করল বেগম। নিজের মাথাটা এলিয়ে দিল সুলতানের ওপর, শুধালো, কিন্তু সাম্রাজ্য, আপনি কি সত্যিই ফিরবেন না? এত যত্নে গড়া সাম্রাজ্য ত্যাগ করি কি করে? ফিরবো আমরা, আজই ফিরবো। এটা ছিল শুধু তোমার মস্তিষ্কের ক্ষয়ে যাওয়া ভুতুরে অংশ ঠিক করার জন্য, আর আম্মাকে পথে আনার জন্য। রইল উত্তরাধিকার, তোফা তো আছেই, আমাদের ভবিষ্যৎ সম্রাজ্ঞী। স্বস্তির শ্বাস ছাড়ল বেগম। সারাদিন নদীতে ঘুরে ঘুরে সন্ধ্যায় তীরে এসে থামল জাহাজটা। বেগম হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতেই ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে আসলো তোহফা। ভুবন ভোলানো কণ্ঠে ডেকে উঠল, আম্মু, তোফা, আমার কন্যা, তুমি তো রামান সাম্রাজ্যের ভবিষ্যৎ। বেগম আর সুলতান যখন ছুটে এসে কোলে তুলে আদর করতে লাগলো তাদের একমাত্র শেহজাদিকে, তখনই তোহফার সাথে আসা সৈন্যেরা পিছিয়ে যায় তাদেরকে নিজস্ব সময় দিয়ে। কিছুটা দূরে ভিড়িয়ে রাখা একটি বাণিজ্যিক জাহাজ থেকে একজোড়া কাতর ব্যথিত চোখ তাদের উপরেই বিচরণ করে। সুখী দম্পতির আনন্দময় মুহূর্ত ওর বুকে কাটার মতো বিঁধল। সম্রাজ্ঞীর প্রফুল্লতা, হাসতে হাসতে স্বামীর বুকে ঢলে পড়ার মতো সুন্দর দৃশ্য, শোক নামল ওর হৃদয়ে। দম বন্ধ হয়ে এলো ক্ষণিকের জন্য। নয়নজোড়া ছলছল করে উঠল অজান্তে। বণিকের ভেজা কণ্ঠে বারংবার শতবার উচ্চারিত হলো, জানি এই তুমি কখনোই আমার হবে না, তাও চাইবো তুমি আবার এসো আমার জীবনে, আবারও নতুন করে, নতুন রূপে, অজানা অপরিচিতা হয়ে এসো। তেজি কণ্ঠে আরও একবার নিজের পরিচয় জানিও, বলে দিও তুমি ভালোবাসো না আমাকে।